কাজ ওইটা কি, ওইটা মাঠ, সবুজ, নদী, সব কিছু থেকে সে খুব উচ্ছ্বাস প্রকাশ করছিল, চিৎকার করছিল। তো এই প্রেমিক যুগলের রোমান্টিসিজমে ব্যাঘাত ঘটছিল। তারা খুব বিরক্ত হয়ে কিছুক্ষণ সহ্য করতে না পেরে এই বৃদ্ধ লোকটাকে বলল, আরে আপনার ছেলে কি পাগল নাকি, এরকম করে কেন, একে নামিয়ে দেন ট্রেন থেকে। তখন বৃদ্ধ লোকটা বলল যে, মা, আমার সন্তান জন্ম থেকে অন্ধ ছিল, আজকে প্রথম সে চিকিৎসার মাধ্যমে তার দৃষ্টিশক্তি ফিরে পেয়েছে। সুতরাং পৃথিবীর প্রত্যেকটা জিনিস তার কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিস। সুতরাং তার এই সৌন্দর্য উপভোগের অনুভূতিকে তুমি কখনোই বুঝতে পারবে না। আমার ক্ষেত্রে ঘটনাটা ঠিক তাই ঘটেছিল। আমি জীবনে প্রথমবারের মতো রঙিন ছবি আঁকার, রঙিন পৃথিবী, আমার সাদা কালো জগতে আঁচড় কাটার রোমাঞ্চটা খুঁজে পেলাম। আমি করলাম কি, আমার বইতে যে একজন গৃহবধূর ছবি ছিল, যে কলসি কাঠে নদী থেকে বাড়ি ফিরছে, আমি তার কপালে লাল কলম দিয়ে টিপ এঁকে দিলাম, তার ঠোঁটে লাল লিপস্টিক এঁকে দিলাম, তার শাড়ির পাড়কে কালারফুল করে দেওয়া শুরু করলাম। একটা জবা ফুলের ছবি ছিল সাদা কালো, সেই জবা ফুলটাকে আমি রঙিন করে দিতে শুরু করলাম। শুধু তাই না, এই লাল কালি দিয়ে লেখার যে ডিজায়ার ছিল, সেই ডিজায়ার থেকে আমি করতাম কি, আমার বইয়ে যে 3 পৃষ্ঠার গল্পগুলো ছিল, সেই 3 পৃষ্ঠার গল্পের 1.5 পৃষ্ঠা পরে সেটিকে বন্ধ করে দিতাম। এরপর আমি কল্পনা করার চেষ্টা করতাম যে বাকি 1.5 পৃষ্ঠায় কি হতে পারে, বাকি 1.5 পৃষ্ঠায় কি হতে পারে। কিন্তু আমি সেই কি হতে পারে চিন্তা করে সেটুকু আমি কল্পনা করে ওই বইয়ের ফাঁকা জায়গায় লিখতাম লাল কালি দিয়ে লেখার লোভে। তারপর আমি যখন ওই বইয়ের লেখার সঙ্গে সেটি মেলাতাম, দেখতাম যে আমার কল্পনার সঙ্গে সেই বইয়ের লেখা মেলেনি। কিন্তু এখানে কিন্তু একটা অদ্ভুত ঘটনা ঘটে গেছে, আমি কিন্তু নতুন একটা গল্প তৈরি করে ফেলেছি। আমি কিন্তু আমার অবচেতনেই একটা গল্প তৈরি করে ফেলেছি। তার মানে কি, একটা অদ্ভুত গল্প আমি তৈরি করে ফেলেছি। আমার কাছে মনে হয় যে আমার জীবনে লেখক হয়ে ওঠার যে সংবেদনশীলতা, যে অনুভূতি প্রবণতা, সেগুলো আসলে আমার শৈশব আমার মধ্যে তৈরি করেছিল। আমি খালি আগে বললাম না যে আমার বাবা এবং মা সেই অর্থে প্রাতিষ্ঠানিকভাবে উচ্চশিক্ষিত কেউ নন। আমি বিশ্ববিদ্যালয়ে পড়েছি, আমি অনেক বইপত্র পড়েছি, আমি বিভিন্ন তাত্ত্বিকদের, দার্শনিকদের দর্শন তত্ত্ব পড়েছি, কিন্তু তারপরে আমার কাছে মনে হয় আমার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ তাত্ত্বিক হচ্ছেন আমার মা। কেন, কিভাবে? ছোট্ট একটা উদাহরণ দিই। আমি একটু আমাদের পুকুর পাড় দিয়ে খাড়া ঢাল দিয়ে উপরে উঠছিলাম। তো উঠতে গিয়ে হঠাৎ করে আবিষ্কার করলাম যে আমার পায়ের নিচের মাটি ধসে গিয়ে আমি সেখান থেকে পড়ে যাচ্ছি, পড়ে গিয়ে একটা দুর্ঘটনা ঘটতে পারতো। তো খপ করে আমি একটা ঘাসের গোছা ধরে ফেললাম, এবং যেই মুহূর্তে আমি ঘাসের গোছাটা ধরে ফেললাম তখন আমার পতনটা আমি রোধ করতে পারলাম। এরপর আমি বাড়িতে চলে এলাম। চলে আসার পরে কোনো একদিন আমার এক বন্ধুর সঙ্গে আমার তুমুল ঝগড়া হলো। তো আমি আমার মাকে এসে বলছি যে ওর সঙ্গে আমি আর কোনোদিন কথা বলবো না, ওকে আমার কোনোদিন দরকারও নাই, তুমিও ওর সঙ্গে কথা বলবা না, ওদের কারোর সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না। তখন আচমকা আমার মা বলল কি, রাতের বেলা, ও তখন আর কিছু বললেন না, রাতের বেলা বললেন কি, তোর কি মনে আছে, তোমার কি মনে আছে কি, তুমি যে ওই দিন গোসল করে ওঠার সময় পা পিছলে পড়ে যাচ্ছিল পুকুরের ঢাল থেকে? আমি বললাম যে হ্যাঁ। বলে তখন তুমি একটা ঘাসের গোছাকে খপ করে ধরে তুমি তোমার পতন রোধ করে একটা ভয়ঙ্কর দুর্ঘটনা থেকে পরিত্রাণ পেয়েছিলে, মনে আছে? আমি বললাম যে হ্যাঁ। বলে ওই মেঠো পথ দিয়ে, পুকুর পাড়ের মেঠো পথ দিয়ে তুমি প্রতিদিন কতবার হেঁটে যাও? আমি বললাম 20 বার, 25 বার। উনি বললেন এই ঘাসের গোছাকে যদি তুমি 20 বার 25 বার প্রতিদিন হেঁটে যাও তাহলে মাসে 600 বার। এই 600 বারে কতবার তুমি ওই ঘাসের এই গোছাটাকে তোমার পায়ের তলায় পিষ্ট করেছো, মারিয়ে গিয়েছো? অসংখ্যবার। তুমি কি কখনো খেয়াল করেছিলে যখন একটা ঘাসের গোছা আছে? আমি বললাম যে না। তখন উনি বললেন তাহলে যে এই ঘাসের গোছাকে তুমি প্রতিদিন অসংখ্যবার তোমার পায়ের তলায় পিষ্ট করে গেছো, কখনো খেয়াল করনি, মারিয়ে গেছো, সেই ঘাসের গোছাটা যেটা এত অপ্রয়োজনীয়, এত তুচ্ছাতি তুচ্ছ, সে তোমাকে তোমার একটা ভয়ঙ্কর বিপদ থেকে যেভাবে রক্ষা করতে পারবে সেটি তুমি কখনো ভেবেছিলে? আমি বললাম যে না। তিনি তখন বললেন তোমার জীবন ঠিক এমনই, তোমার চারপাশে অসংখ্য মানুষ আছে, কিন্তু তাদের কাউকে কখনো তুচ্ছাতি তুচ্ছ জ্ঞান করবে না। কখনো না কখনো সেই তুচ্ছ ঘাসের গোছার মতো ওই মানুষটা তোমার জীবনের পরিত্রাতা হয়ে উঠতে পারে। আমার কাছে মনে হয়েছে যে এর চেয়ে বড় দর্শন পৃথিবীতে কেউ আমাকে শেখাতে পারবে না, কোনো পাঠ্যপুস্তক পারবে না, কোনো টেক্সট বই পারবে না, কোনো তাত্ত্বিক পারবে না। আমি যখন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্পিচ দিতে যাই দেশ বিদেশের বাইরে, আমাকে তরুণ শিক্ষার্থীরা বা পাঠকরা লেখক হতে চান যারা, জিজ্ঞেস করেন যে লেখক হতে হলে কি করতে হয়। তা আমি বলি যে অন্যদের কাছে যখন আপনি প্রশ্ন করেন তখন কি বলেন? বলে প্রচুর বই পড়তে বলেন, পড়ো পড়ো পড়ো। তো আমি বলি আমিও পড়তেই বলি,
তবে এখানে একটা ট্র্যাজেডি আছে। কি ট্র্যাজেডি? পৃথিবীতে অসংখ্য পাঠক আছেন যিনি হাজার হাজার বই পড়েছেন কিন্তু একটা অক্ষরও লিখতে পারেন নাই, আছে না? তার মানে বই পড়লেই আপনি লেখক হতে পারবেন না। বইয়ের চেয়েও আরো বড় একটা বই আছে, সেটা আপনাকে পাঠ করতে হবে। সেটা কি? সেটার নাম হচ্ছে জীবন। জীবনের যে বড় বই আর আছে? সুতরাং যত বই পড়ব, বই বই পড়া অবশ্যই জরুরি, কিন্তু তার আগে বেশি জরুরি হচ্ছে জীবন পড়তে পারা। এখন প্রশ্ন হচ্ছে, বই পড়তে হলে কি দরকার হয়? ভাষা, ব্যাকরণ, শব্দ, অক্ষর জ্ঞান দরকার হয়। তাহলে জীবনের বই পড়তে কি দরকার হয়? জীবনের বই পড়ার ভাষা কি, অক্ষর জ্ঞান কি? জীবনের বই পড়ার ভাষা বা অক্ষর জ্ঞান হচ্ছে সংবেদনশীলতা, অনুভূতি প্রবণতা। আমরা যদি আমাদের জীবনকে অনুভব করতে না পারি, সংবেদনশীলতা দিয়ে আমাদের পাশের মানুষটার দুঃখ, আনন্দ, অনুভূতি স্পর্শ করতে না পারি, তাহলে আমরা জীবন পাঠ করতে পারবো না। আমার কাছে মনে হয় শৈশব থেকে আমি আমার সেই জীবনকে পাঠ করতে পেরেছিলাম। আমি একবার শুক্রবারে আমাদের গ্রামে, আমি যখন ছোট ছিলাম